আমন্ত্রণ সবাইকে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকা তো বটেই, আমেরিকার পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে নানা প্রস্তুতি, অন্যদিকে ভেনেজুয়েলায় সম্ভাব্য আক্রমণের আশঙ্কা এবং বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং পরবর্তী আপডেটগুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব এই অনুষ্ঠানে। শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর উপর একটু চোখ বুলিয়ে আসতে চাই। ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মঙ্গলবার 5 ঘন্টা যাবৎ বৈঠক হয়েছে, তবে কোনো সমঝোতা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উটকপ এবং তার জামাতা জেরেড কুশনারের সঙ্গে বৈঠকটি গঠনমূলক ছিল, তবে সামনে অনেক কাজ বাকি আছে বলে দুপক্ষই আপাতত জানিয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকে পুতিনের আচরণ ইঙ্গিত দিচ্ছে তিনি এখনই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বা কোনো শান্তি চুক্তি করতে প্রস্তুত নন, কারণ পুতিন সাম্প্রতিক সময়ে খুবই অনমনীয় ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। ইউরোপীয় নেতাদের শান্তি চেষ্টা নষ্ট করার অভিযোগ করেছেন, নিজেকে যুদ্ধক্ষেত্রে অগ্রাধিকারী এবং সুবিধাজনক অবস্থায় দাবি করছেন, যদিও ওইসব দাবির স্বাধীন পর্যবেক্ষকরা অস্বীকার করে আসছেন। বিশ্লেষকরা আরো মনে করছেন 4 বছর ধরে যুদ্ধ চললেও বিপুল ক্ষয়ক্ষতির পরও পুতিন বিশ্বাস করেন রাশিয়া জিতছে, তাই এখনই যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা তার নেই, বরং পশ্চিমা দেশগুলোকে দেখাতে চাইছেন যে তাকে থামানো সম্ভব নয়। বিবিসির বিশ্লেষণ, পুতিন যেন ব্রেকহীন গাড়ি, যার দিক পরিবর্তনের কোনো লক্ষণ নেই। ভেনেজুয়েলা প্রসঙ্গ, বার্তা সংস্থা রয়টার্স একটি এক্সক্লুসিভ রিপোর্টে বলছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আমেরিকার নিশ্চয়তায় নিরাপদে দেশ ছেড়ে পালানোর সব সুযোগ হারিয়েছেন। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাদুরোর একটি সংক্ষিপ্ত ফোন আলাপ হয়। এ সময় মাদুরোর একাধিক অনুরোধ প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই ফোন আলাপ সম্পর্কে অবগত 4টি সূত্র এমন তথ্য জানিয়েছে। গত 21শে নভেম্বর ট্রাম্পের সঙ্গে মাদুরোর এই ফোন আলাপটি হয়। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র জানিয়েছে, ফোন আলাপে মাদুরো ট্রাম্পকে বলেছেন তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থাকা সব মামলায় ক্ষমা পেলে তিনি ভেনেজুয়েলা ছেড়ে যেতে প্রস্তুত। এছাড়া যুক্তরাষ্ট্রের দেয়া সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে চলা একটি গুরুত্বপূর্ণ মামলা তুলে নেওয়ার কথা বলেন মাদুরো। এর আগে আমেরিকান সেনারা গত সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় অন্তত 21টি হামলা চালান। এইসব হামলায় 83 জনের মতো নিহত হন। নিকোলা মাদুরোর বিরুদ্ধে সামরিক চাপের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এইসব অভিযান পরিচালনা করছে। যদিও মাদুরো ও তার সরকার এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে, তাদের দাবি তেল সহ ভেনেজুয়েলার বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিতে আমেরিকা সরকার পরিবর্তনের চেষ্টা করছে। বাংলাদেশ প্রসঙ্গ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য লন্ডনে বাংলাদেশ মিশনের কাছে বুধবার সন্ধ্যা পর্যন্ত ট্রাভেল পাস চাননি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কিনা সে বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যরা মতামত দেবেন। এই মতামতের উপর অনেকটাই নির্ভর করছে খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান কবে দেশে ফিরবেন, আদৌ দেশে ফিরবেন কিনা, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা আছে কিনা, এইসব বিষয়ের সাথেই তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটি অপেক্ষা করছে। তবে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিস্থিতি হলে বিশেষজ্ঞ চিকিৎসারা যে মতামতটা দেবেন এটি এখানে অগ্রাধিকার পাচ্ছে। এক্ষেত্রে লন্ডনে শুরুতে নিয়ে যাওয়া হতে পারে, কারণ তারেক রহমান লন্ডন আছেন, আর তাকে দীর্ঘ বিমান যাত্রার বিষয়টি বিবেচনা করে হয়তো সিঙ্গাপুরকেও প্রাধান্য দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তারেক রহমান বাংলাদেশের পরিবর্তে সিঙ্গাপুরে চলে যাবেন, এমনটি বিএনপি সূত্রে আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট উত্তরণের পরেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা বলছে জাতীয় নাগরিক পার্টি। তারা নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে বের হয়ে এসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদেরকে জানিয়েছেন রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে তখন কাজটা অনেক সহজ হবে। গণতন্ত্রের আপসী নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। সংকটগুলো উত্তরণ করে সুন্দরভাবে তফসিল দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে বলেছেন। এ সময় এনসিপি নেতাদের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল তারা কি তফসিল পেছাতে চায়। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, না, আমরা কেন তফসিল পেছাতে চাইবো, আমরা বলছি সংকটগুলো সমাধান করে তফসিলটা দেওয়ার জন্য। নতুন করে তাই প্রশ্ন আসছে
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? উত্তর খুঁজবো আমরা। উত্তর খোঁজার জন্যই আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান এবং অ্যাসাল অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরীকে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, শুরুতে যে বিষয়টি জানতে চাই সেটি হলো, অনেকদিন ধরে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধটি বন্ধ করার জন্য, এবং ট্রাম্প তোড়জোড় করছেন। তিনি সব দেশেই যেখানে দরকার সেখানে আলোচনার জন্য লোক পাঠাচ্ছেন, পুতিনকে আমন্ত্রণ জানাচ্ছেন, লাল গালিচে সংবর্ধনা দিচ্ছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দূত পাঠাচ্ছেন, সেখানে বৈঠক হচ্ছে, নানা কিছুই হচ্ছে। কিন্তু আসলে ট্রাম্প কার্ডটা অনেকটাই পুতিনের হাতে, তাই পুতিনের কাছে এবার সরাসরি তিনি দূত পাঠিয়েছেন, সাথে নিজের জামাতা জ্যারেড কুশনারকেও পাঠিয়েছেন। 5 ঘন্টা টানা বৈঠক হয়েছে। বৈঠকের আলোচনা কি হয়েছে সেটি জানানো যাবে না এমন একটি শর্ত ছিল রাশিয়ার পক্ষ থেকে, তাই স্পষ্ট কোনো পক্ষই করছে না। কিন্তু যে আচরণগুলো পরবর্তীতে পুতিন করছেন, তিনি ইউরোপকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে বলছেন যে আমাদের সাথে যুদ্ধ যদি শুরু করো তবে যুদ্ধ শেষ দেখার সুযোগ তোমরা পাবা না, মানে তোমরা থাকবাই না, এমন একটা হুমকিও তিনি দিচ্ছেন। তার আচরণগুলো বিশ্লেষণ করে অনেকে মনে করছেন পুতিন এখনই যুদ্ধ থামাতে চাইছেন না। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা। করিম ভাইকে কংগ্রাচুলেশনস মামদানির ট্রানজিশন টিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আপনার সাথে বিভিন্ন সময় প্রোগ্রাম করি এবং আপনার সাথে সবসময় সুন্দর আলোচনা হয়। সো আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনি যে প্রশ্নটা করলেন, এটা আসলে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা করছিলেন তখন তিনি খুব গর্ব করে বলছিলেন যে তিনি 2 মিনিটের মধ্যে ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে পারবেন। কিন্তু তার শপথ গ্রহণের পরে অলমোস্ট 10 মাসেরও বেশি, অলমোস্ট 11 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, কোনো ধরনের ট্র্যাকশনই কিন্তু আসলে পাওয়া যায়নি। এবং যেটা এর আগে ধারণা করা হতো যে ডোনাল্ড ট্রাম্পের উপরে পুতিনের কিছু লেভারেজ হয়তো আছে, যার কারণে অন্য যে কেউ ডোনাল্ড ট্রাম্পের কোনো সমালোচনা কিংবা কথা না শুনলে তাদেরকে যেই ভাষায় ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেন ইউজুয়ালি, বরং পুতিনের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রোচটা ঠিক উল্টা, বরং পুতিনের বিভিন্ন সময় প্রশংসা করে থাকেন। তো রিয়ালিটি হলো যে এই 4 বছর ধরে চলছে রাশিয়ার এই অ্যাগ্রেশন, ফুল স্কেল ইনভেশন আমরা বলতে পারি, এবং বিভিন্ন সময় মনে হচ্ছিল যে হয়তো একটা যুদ্ধবিরতি কার্যকর হবে। এবং মেক নো মিস্টেক, যে এখানে ইউক্রেন একেবারেই যুদ্ধে পর্যুদস্ত, বিপর্যস্ত, কিন্তু তারপরও দে আর হোল্ডিং দেয়ার গ্রাউন্ড। এবং এই যুদ্ধে রাশিয়া 4 বছর ধরে বেশ কিছু গ্রাউন্ড তারা অধিকৃত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে যদিও, কিন্তু যুদ্ধের কিন্তু ক্ষয়ক্ষতি রয়েছে। বিবিসি, আপনি যে এই রিপোর্টটির কথা বলছিলেন যে রাশিয়ার এই আচরণকে একটা গাড়ির সাথে তুলনা করেছে, যে গাড়ির কোনো ব্রেক নেই, কোনো স্টিয়ারিং হুইল নেই, কিন্তু চলছে, কিন্তু চলার জন্য এটার ফুয়েল দরকার হয়। সেই ফুয়েলটা রাশিয়ার অর্থনীতির উপরে একটা বড় টোল তৈরি করছে, একটা বড় একটা ডেন্ট তৈরি করছে। এবং সাথে সাথে রাশিয়ার উপরে যে স্যাংশন আছে সেই স্যাংশনটাও রাশিয়া কিন্তু মোটামুটি হ্যান্ডেল করছে, যদিও ইকোনমিক অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এজন্য রেশনালি চিন্তা করলে মনে হতে পারে, এবং আমরা গত 1 বছর ধরেই আমরা দেখছিলাম যে একেবারে মোটামুটি অপমানজনক একটা চুক্তির মতোই কথা হচ্ছিল, যেটা ইউক্রেনের মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না, কিন্তু সেই চুক্তিও শেষ পর্যন্ত হয়নি। এবং এটার কারণ হলো যে পুতিন মনে করছেন যে তিনি রাশিয়ার এই যুদ্ধে তিনি ইউক্রেনের বিরুদ্ধে জিতে যাচ্ছেন, এবং এটার আরো একটা বড় ইম্প্যাক্ট সেটা আমরা যদি দেখি যে ইউরোপ এই যুদ্ধটাকে যেভাবে দেখছে, আমেরিকা কিন্তু সেই একই দৃষ্টিতে দেখছে না। কারণ ইউরোপের জন্য রাশিয়ার এই আগ্রাসনকে যদি কন্ট্রোল এবং কন্টেইন না করা হয়, তাহলে পরে ইউরোপের অন্য দেশগুলোও এটার একটা নিরাপত্তা হুমকির, নেটোর অন্তর্ভুক্ত বেশ কিছু দেশ কিন্তু নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে যেতে পারে, যাদের সাথে রাশিয়ার বর্ডার রয়েছে। সেই কারণে ইউরোপিয়ান দেশগুলা
খুবই ওয়ারিড, এবং তারা সম্ভবত ব্রাসেলসে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট তিনি বলেছেন যে তারা ব্রাসেলসে হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন মিনিস্টারদের সাথে, নেটোর ফরেন মিনিস্টারদের সাথে তারা বসবেন, কারণ তারা কনভিন্সড যে পুতিনকে নর্মালি থামানো যাবে না, তাকে একটা কনভিন্সিং করা লাগবে। এবং পুতিন আলটিমেটলি কি চায় এটার মধ্যে তিনি স্পষ্ট করেই বলেছেন যে তিনি একটা রেজিম চেঞ্জ চান। তিনি জেলেনস্কির বদলে একটা রাশিয়ার অনুগত একজন শাসক ইউক্রেনে চায়। সো এটা হয়তো জেলেনস্কি কিংবা ইউক্রেনের জনগণ মেনে নেবেন না। এবং ডোনাল্ড ট্রাম্পেরও একটা মোটিভেশন আছে, তিনি এখনো অ্যাসপায়ার করেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন, এবং শান্তি পুরস্কার পাওয়ার নমিনেশনের সময় অলমোস্ট ঘনিয়ে আসছে। সো তিনি হয়তো কনভিন্স যে তিনি, যদিও মধ্যপ্রাচ্যের ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের সাময়িক একটা বিরতি যুদ্ধবিরতি চুক্তি করাতে তিনি সক্ষম হয়েছেন, কিন্তু তিনি মনে করেন যে এই ইউক্রেনের যুদ্ধ বন্ধে তিনি না করতে পারলে হয়তো তার কপালে নোবেল শান্তি পুরস্কার নাও জুটতে পারে। এজন্য তিনি পুশ করছেন যাতে জানুয়ারির আগে একটা সমাধান হয়। এগেন এট দ্য এন্ড অফ দ্য ডে এই যুদ্ধে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ইউক্রেনের জনসাধারণের চরম দুর্ভোগ হচ্ছে। এজন্য যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ হওয়াটা জরুরি বলে আমি মনে করি, এবং এজন্য আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত শান্তিকামী মানুষ একটা শান্তি চুক্তি যুদ্ধবিরতিকে ওয়েলকাম করবে। এবং ডোনাল্ড ট্রাম্প যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আনসাকসেসফুল হলেও এই চেষ্টার জন্য ডেফিনেটলি উই নিড টু গিভ হিম ক্রেডিট। এবং একই সাথে এটাও হয়তো যোগ করা যেতে পারে যে যদি কেউ যুদ্ধটা বন্ধের জন্য আসলেই চেষ্টা করে যান, সেটি শান্তিতে নোবেল পুরস্কার হোক কিংবা যে কোনো কারণে হোক, সেটি তো আসলে ট্রাম্পই করছেন। অন্য কোনো শক্তিকে আমরা অ্যাক্টিভলি কিংবা রাশিয়া পাত্তা দিতে পারে এমন কোনো সক্রিয় শক্তি তো আমরা দেখছি না, যাদেরকে রাশিয়ার পুতিনের সঙ্গে গিয়ে বসে আলোচনা করতে পারে যুদ্ধ বন্ধের বিষয়। সেই ক্রেডিটটাও হয়তো তাকে দিতে হবে। করিম চৌধুরী, একটু আপনার কাছে যাই, ভেনেজুয়েলা প্রসঙ্গে যাই। ভেনেজুয়েলা নিয়ে সাম্প্রতিক সময় যে বিষয়গুলো হচ্ছে, অনেকে সামনে তিনটি বিষয়কে আনছেন। একটি আনছেন যেটি আমেরিকা বলছে, সেটি হলো যে তাদের মাদক, তাদের চোরাচালান সেটি বন্ধ করার জন্য আমেরিকা এই উদ্যোগটা নিচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলা থেকে দুটি বিষয় সামনে নিয়ে আসা হয়েছে, একটি হলো মাদুরোকে ক্ষমতাচ্যুত করা, তৃতীয় যে বিষয়টি সেটি হলো ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল আছে, সে তেল এবং প্রাকৃতিক সম্পদকে কুক্ষিগত করা। ভেনেজুয়েলা ইস্যুতে আমরা তো জানি যে আরো অনেক দেশের সঙ্গে চোরাচালান, মাদক এইসব ইস্যুতে আমেরিকার কাজ চলছে। আমেরিকা অভিযোগ করে থাকে, মেক্সিকো থেকে শুরু করে অনেক, কলম্বিয়া থেকে শুরু করে অনেক দেশে আছে। কিন্তু একেবারে সৈন্য সামন্ত নিয়ে আক্রমণের প্রস্তুতি নেওয়া, সেনা অভিযান পরিচালনা করা, সেগুলো ঘটছে ভেনেজুয়েলার সঙ্গে। কেন ঘটছে বলে আপনার কাছে মনে হয়? জুয়েল ভাই, আমি ভেনেজুয়েলা প্রসঙ্গে আসার আগে শুধুমাত্র প্রফেসর নকিবুর রহমানের সাথে একটা জায়গায় আমি সামান্য একটু দ্বিমত পোষণ করব। জি, ডোনাল্ড ট্রাম্পের ভুল কূটনীতির কারণে এই যুদ্ধটা বিলম্বিত হয়েছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। মানে জো বাইডেনের কূটনীতি ঠিক ছিল? জি, কূটনীতিটা ঠিক ছিল। জো বাইডেন যেভাবে অ্যাগ্রেসিভলি হ্যান্ডেল করতেছিল, সেইভাবে যদি আমরা প্রথম দিক থেকেই অস্ত্রশস্ত্র এবং সার্বিক, যেটা আমরা বলি যে লজিস্টিক সাপোর্ট, যেভাবে আমরা দেয়া শুরু করছিলাম তার চেয়ে অনেক বেশি দরকার ছিল। জরুরি ভিত্তিতে ট্রেন করে উপযুক্ত টুলস যদি আমরা দিতে পারতাম, সেই ক্ষেত্রে আজকে যে 21% অফ টোটাল ল্যান্ড ডনবাস রিজিয়নের, অ্যারাউন্ড 90% অফ দ্য ডনবাস রিজিয়ন রাশিয়া এখন দখল করে নিয়েছে। একটা স্বাধীন দেশের উপরে আক্রমণ চালানোর পরে জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে সেখানে আমরা গিয়েছি, কিন্তু আমরা তাদেরকে যে সহযোগিতা করার দরকার ছিল, যেটা প্রমিস করেছিলাম, আমাদের স্বীকার করতেই হবে, আমরা সেটা করিনি। কিন্তু ওই প্রমিজের জায়গাটা, করিম চৌধুরী, আমরা যদি একটু আসি যে ওই প্রমিজের জায়গাটা একেবারে উস্কানি দিয়ে ইউক্রেনকে রাশিয়ার মতো মহাশক্তিধর দেশের সামনে ফেলে দেয়া, একেবারে বাঘের মুখে ফেলে দেওয়ার মতো যে বিষয়টি, সেটি তো জো বাইডেন প্রশাসন কিংবা তখনকার আমেরিকা করেছে। আপনি লম্বা, আমি এই ক্ষেত্রে দ্বিমত কিন্তু জুয়েল ভাই। আচ্ছা, জো বাইডেন অথবা আমেরিকা একবারও রাশিয়াকে বলে নাই একটা স্বাধীন দেশ তোমার প্রতিবেশীর উপর আক্রমণ করো। না, রাশিয়াকে বলেনি, ইউক্রেনকে এই কথা বলেছে, আমরা আছি পিছনে, যাও যুদ্ধ করো। ইউক্রেনকে বলেছে, কারণ যদি কোনো আমরা সত্যিকার অর্থেই সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য, স্বাধীনতার পক্ষে আমাদের যে পররাষ্ট্রনীতি, সেটাকে যদি আমরা মেনে থাকি, সেটাকে যদি আমাদের পররাষ্ট্রনীতির ভিতরে বলা আছে, সেই ক্ষেত্রে আমরা সেটার প্রতি সম্মান রেখে
আমরা যদি না করে, এবং ন্যাটো রাষ্ট্রগুলো খেয়াল রাখবেন, ইউএস একটা ন্যাটোর মেম্বার, ন্যাটো রাষ্ট্রগুলো বলছিল ইউক্রেন আজকে কালকেই ন্যাটো সদস্য, এবং সেই ক্ষেত্রে ডু নট ওয়েট আনটিল হি অ্যাটাক আস বাট প্রিপেয়ার ইউ ডিফেন্স এট দ্য বর্ডার লাইন। এবং আমেরিকার জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে পলিসি ছিল সেটা আরেকটু অ্যাগ্রেসিভ হলে রাশিয়া এতটুকু আগ্রাসন করতে পারতো না, এবং সেই ক্ষেত্রে আমরা রাশিয়াকে যুদ্ধ বিমান থেকে শুরু করে রেডার এবং যে সমস্ত টুলস দরকার সেগুলো আমরা দিয়ে নেই। আমরা যখনই দেখছি যে মানে আমাদের নিজেদের দোষ স্বীকার করতে হবে, আমরা কাউকে ঠেলে দিলাম, তারপরে টুলস দিলাম না, তাকে যখন তার হাত গোড় ভেঙে দেওয়ার পরে, ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দেওয়ার পরে তাকে আমরা স্লোলি চালিয়ে রাখছি, জীবন বাঁচিয়ে রাখছি। দিস ওয়াজ দ্য টোটালি রং, এবং সেটা একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। আমেরিকা কোনো অবস্থাতেই তার দায় থেকে সরে আসতে পারে না, ন্যাটো রাষ্ট্রগুলো তার দায় থেকে সরে আসতে পারে না। আরেকটা জিনিস আপনাকে বলি, যে এই মুহূর্তে ইকোনমিক শক্তি পূর্ণাঙ্গ স্যাংশন দেয়া হলো, পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র যে জাতিসংঘের সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে, আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থার নিয়ম নীতি ভঙ্গ করে রাশিয়ার তেল বিক্রি করা শুরু করলো, সেটা হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার তেল বিক্রির পয়সা দিয়ে দেখুন সমস্ত আন্তর্জাতিক বাণিজ্যগুলো, বিমান সংস্থা সবকিছু রাশিয়ার সাথে কাট অফ করে দেওয়া হলো, ব্যাংকিং সিস্টেম কলাপস হয়ে গেল। শুধুমাত্র রাশিয়ার রুবেল এক্সচেঞ্জ হওয়া শুরু করলো কার সাথে? ইন্ডিয়ার সাথে। এবং ইন্ডিয়া রাশিয়ার তেল বিক্রির একমাত্র এজেন্টে পরিণত হলো। ইন্ডিয়া বিলিয়নস অফ ডলার, সস্তা দরের তেল নিয়ে বিলিয়নস অফ ডলার তারা ইনকাম করলো, এবং রাশিয়াকে এই যুদ্ধ কন্টিনিউ, সারা বিশ্বকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া এই যুদ্ধ কন্টিনিউ করার ক্ষেত্রে ইন্ডিয়া সার্বিক সহযোগিতা দিল। কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ্ব কোন রকম অ্যাকশন, ইকোনমিক স্যাংশন থেকে শুরু করে কোনো কার্যকর অ্যাকশন নিতে পারে নাই, যার ফলে আমাদের কূটনৈতিক ব্যর্থতার কারণে এই যুদ্ধ এখন পর্যন্ত বিলম্বিত হচ্ছে, এবং রাশিয়া দিন দিন অগ্রগতি করছে, এবং রাশিয়া সারা বিশ্বকে বিদ্যাঙ্গুলি দেখানোর দুঃসাহস পাচ্ছে। আজকে আপনি দেখবেন সাউথ ইস্ট এশিয়ার নিউজ পেপার গুলো আপনি দেখবেন প্রতিদিনই নেপালি সৈন্যদের পরিবার যারা তারা কাঁদছে। ইন্ডিয়ার হাজার হাজার মার্সেনারিজ ওয়ার্কিং ইন দ্য রাশিয়ান ইউক্রেন ওয়ার ফিল্ড, এরা হলো ইন্ডিয়ার রিক্রুটেড। ইন্ডিয়া সেন্ড দেম সোলজার্স, নট অনলি দ্য মানি। ইন্ডিয়া ইজ দ্য কালপ্রিট বিহাইন্ড দিস ওয়ার ইন ইউক্রেন রাশিয়া। সেটা আমাদের অনেকে বুঝতে, উপলব্ধি করা আমরা যাচ্ছে না, আমরা পারতেছি না। এটা আমাদেরও ফেলিও যে আমরা সঠিক জায়গায় কথা না বলে কারা এই যুদ্ধের পিছনে, মার্সেনারি কোন দেশের কত মার্সেনারি আছে সেটা আমাদের ইন্টেলিজেন্সের কাছে যেমন আছে, ঠিক তেমনই রাশিয়া এবং ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং সারা পৃথিবীর নেটোর কাছে হাতে আছে। আপনি দেখবেন নেপালি নিউজ পেপার গুলো খুলে দেখেন, প্রত্যেক দিনে নেপালি পরিবারগুলোর কান্না, পরিবারের সাথে যোগাযোগ নাই তাদের সোলজার হাজবেন্ড, কেননা তারা হায়ার্ড বাই ইন্ডিয়ান মার্সেনারিজ and they are shipped to Russia, and then they are front line. They do not know even how many people died, how many people wounded, how many people alive. They do not know. There is no communication. So India is the main culprit here, and US failed to recognize the sources of those funding. This is one of our diplomatic failure. আমাদের স্বীকার করতে হবে। Let's go to the Venezuela issue. Venezuela issue তে একটু কথা বলি। দেখেন ভেনেজুয়েলাটা সেই, আমি যদি কোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে না যাই, শুধু বলবো যে 1998 হুগো চাভেজ বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসছেন। 2013 সালে তিনি চলে গেছেন। বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পরও দেশটির যে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা, দেশটি যে ব্যবস্থাপনায় চলছে, তাতে করে দেশের ভিতরে এবং বাইরে কোথাও দেশটি শান্তিপূর্ণভাবে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে যেতে পারেনি। বিপুল পরিমাণ খনিজ সম্পদের মালিক এই দেশটি। খনিজ সম্পদ বলতে শুধু তেল না, তেল, গ্যাস, যেগুলো হেভি ক্রুড অয়েল, যেগুলো মূল্যবান খনিজ ধাতব, সেই জিনিসটায় ভরপুর এই দেশটা। দেশটার চারপাশে যে দক্ষিণ আমেরিকান দেশগুলো রয়েছে, আপনি জানেন যে একদিকে কলম্বিয়া, অন্যদিকে গায়ানা, তারপরে আবার আমাজনাস স্টেট রয়েছে, বিশাল দেশ। এগুলো আসলে প্রাকৃতিক সম্পদে ভরপুর। সত্য যে সেখানে আমাদের দেশে যে পরিমাণ ড্রাগ আসে তার একটা বিশাল অংশ ওই অঞ্চল থেকে আসে, কারণ ভৌগোলিকভাবে আমরা জড়িত দক্ষিণ আমেরিকার এই দেশগুলোর সাথে। ইজিলি আপনার ড্রাগ এখানে আসতে পারে, এবং সেই সব দেশের আইন প্রয়োগকারী সংস্থা অতটা আন্তরিক বা শক্তিশালী কোনোটাই নয়। ট্রেনিং এবং রিসোর্স তাদের অনেক কম। যার ফলে সেখান থেকে কিছুটা সোর্স আছে, এটা স্বীকার করতে হবে। ওই দেশগুলো থেকে আমাদের দেশে ড্রাগ আসে, এটা কিন্তু স্বীকার করতে হবে। এবং
ড্রাগের সোর্স যদি আপনি অ্যানালাইসিস করেন, সবকিছুতেই দেখা যাচ্ছে ওই দেশগুলো থেকে আসে চোরাচালানি, এবং ওই দেশ থেকে কিছু লোক এখানে এসে চোরাচালানির সাথেও সম্পৃক্ত আছে। কিন্তু এর অর্থ কোনোভাবেই এই নয় যে একটি দেশকে তার উপকূলে সৈন্য সামন্ত দেখে সেখানে তাকে ক্ষমতা পরিবর্তনে আমরা রিজিম চেঞ্জ, সেক্ষেত্রে আমেরিকা এরকম ভূমিকা রাখবে। রিজিম চেঞ্জ cannot provide us the guarantee of solutions that we are talking about. Drag. It is narrative now. The real issue, আমরা অনেকেই হয়তো বলবো না, এখানে বলা ঠিকও হবে না, রাষ্ট্রীয় একটা বিষয় আছে, কিন্তু এটা তো সত্য কথা। Drug is the narrative we are spreading in public. Underlying reason of this war and of this all these threats are something different, totally different. এবং সেই ক্ষেত্রে নৈতিকভাবে আমি এটাকে ব্যক্তিগতভাবে সমর্থন করি না, এবং যে আন্তর্জাতিকভাবে আপনি দেখবেন গত কয়েকদিনের ঘটনায় এমনকি আমাদের সৈন্য সামন্তকে দিয়ে যুদ্ধ অপরাধের মতো ঘটনার অভিযোগ এখন অনেকটা প্রমাণিত। আপনি দেখছেন কংগ্রেসে সেটা হিয়ারিং এ পৌঁছে গেছে, যার ফলে যেসব ঘটনার সাথে আমরা এখন জড়িয়ে যাচ্ছি, এতে করে সারা বিশ্বে শান্তি প্রবর্তন করে, আপনারা একটু আগে যেন বলতেছিলেন যে নকিব ভাই বলতেছিলেন যে কি নোবেল পুরস্কার, নোবেলটারে আর আননোবেল করে ছেড়ে দিয়ে না, যার তার জন্য নোবেল পুরস্কারের কথা বলে, প্লিজ প্লিজ প্লিজ। This guy is the travel in home and abroad everywhere, and he can ask for anything he wants, but the question is, does he deserve it? He's the travel in home. He does not believe in democracy. He's an autocrat. He lied left and right. He has been lied. He's a pathological liar. We have caught them. We have a president who is a convicted felon. এটা আমাদের স্বীকার করতে হবে। দিস আর দ্য পাবলিক রেকর্ড। অতএব ভেনেজুয়েলার আজকের যে ঘটনা, সেই ঘটনার অন্তর্নিহিত কারণ হয়তো অন্য জায়গায়। উপরের যে ন্যারেটিভ আমরা দেখছি, সেই ন্যারেটিভ আমরা অনেকে যেমন বিশ্বাস করি না, ঠিক তেমনি বিশ্বের আর কেউ বিশ্বাস করে কিনা সেটাও সন্দেহ। তার দেশে যদি কোনো অবৈধ রাষ্ট্রপ্রধান থাকে, তার দেশে যে আজকে যে ওর নাম হলো বলেই তো গেলাম, বর্তমানে যে আছে নিকোলা মাদুরো, নিকোলা মাদুরো, সে 2013 সাল থেকে আছে। সে ভালো চালাক খারাপ চালাক চেষ্টা করে যাচ্ছে তার দেশের আভ্যন্তরীণ বিষয়ে, কিন্তু আমরা নিজের দেশে সমস্যা সমাধান করতে পারিনি। নিজের দেশে আপনার ট্যারিফের নাম দিয়ে মানুষের উপরে অর্থনৈতিক যে বোঝা চাপিয়ে দিয়েছি, সেই সমস্যার সমাধান করতে না পারি আমরা এখন বহির্বিশ্বের কথা ভাবছি। নিজের দেশে যখন আমাদের অনেক সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যার দিকে আমরা নজর দিচ্ছি না, আমরা চিন্তা করছি বাইরের দিকে। ইমিগ্রেশনে যখন নিজের দেশের লোকজনের অভাবে কর্মসংস্থান টোটালি মানে মানুষের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কর্মজীবী মানুষের যে ইনফ্লেশনের কারণে কর্মজীবী মানুষের যখন নাবিশ্বাস ছুটে গেছে, সেই ক্ষেত্রে সে এখন বিদেশের মাটিতে আমাদের আরো টাকা খরচ করার কি কারণ দাঁড়ালো? ওকে, আমরা অনেকটুকুই আপনার মতামতটা পেয়েছি এই বিষয়টাতে। আমরা একটু প্রসঙ্গটা পাল্টাতে চাই, আমাদের হাতে সময় কম পাবো। ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে ভেনেজুয়েলা প্রসঙ্গে কিছু যোগ না করলে বাংলাদেশ প্রসঙ্গে একটু যেতে চাই। বাংলাদেশের যেটি চলছে একেবারে আপোষের নেত্রী, নিঃসন্দেহে তিনি আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই মুহূর্তে বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সবার কাছ থেকে সম্মান, সহানুভূতি, সমবেদনা পাচ্ছেন। তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন, বাইরে প্রচুর মানুষের ভিড়, দলীয় নেতাকর্মীরা আছেন, প্রধান উপদেষ্টা গিয়েছেন, আপনাদের দল জামায়াত ইসলামের আমির তিনিও দেখতে গিয়েছেন, সবাই তাকে সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এমন একটি সময় নানা ঘটনা ঘটছে, একদিকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির হিসাবে প্রোটোকল দেয়া হচ্ছে, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য বিদেশি চিকিৎসক দলরা আসছেন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কোনো দেশে নেওয়া হবে কিনা। বড় একটা প্রশ্ন জন্ম নিয়েছে, সেটা হলো তার এই দুঃসময়ে পুরো দেশের মানুষ আছেন, তার একমাত্র সন্তান তার পাশে নেই, থাকতে পারছেন না, থাকছেন না, নানা ধরনের ব্যাখ্যাই আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষণটা হচ্ছে। একমাত্র কারণ তিনি জানেন, কারণ তিনি বলছিলেন যে একক নিয়ন্ত্রণে নয়, অর্থাৎ তার একক নিয়ন্ত্রণে তার দেশে ফেরা নয়। একটু আপনার কাছে জানতে চাই যে তারেক রহমানের এই না ফেরাটা কিংবা মায়ের পাশে এই মুহূর্তে না থাকাটা কতটা রাজনৈতিক গুরুত্ব বহন করে, কিংবা এটি রাজনৈতিকভাবে আগামী দিনগুলোতে লিগাসির জায়গায় কতটা আলোচনা জন্ম দেবে, জন্ম হয়ে থাকবে, আলোচনার বিষয়বস্তু হয়ে থাকবে?
আমি শুরুতেই আল্লাহ রাব্বুল আলমীর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলমিন যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এবং তিনি সুস্থ হয়ে মানুষের মাঝে, জনগণের মাঝে আবার ফিরে আসেন। কারণ আহ, শুধুমাত্র যারা একেবারে খুব আহ, মানে ডাই হার্ড আওয়ামী লীগের ভক্ত, বাংলাদেশে খুব অল্প সংখ্যক এই ধরনের মানুষ রয়েছে, এদের বাইরে বাংলাদেশের অধিকাংশ জনগণের আস্থা এবং শ্রদ্ধার জায়গায় বেগম খালেদা জিয়া থাকবেন। কারণ তিনি কিন্তু ট্রেডিশনাল কোনো রাজনীতিবিদ না, তিনি একজন গৃহবধূ ছিলেন, তিনি একজন আর্মির মেজরের সাথে বিবাহিত ছিলেন, সেই তখন থেকেই তার সংগ্রাম শুরু, এবং তিনি খুব অল্প বয়সে স্বামীহারা হয়েছেন এবং সেই সময় একটা বিপর্যস্ত দলের দায়িত্ব তাকে নিতে হয়েছে, নট বিকজ অফ হার চয়েস, কারণ সে সময় আর কোনো অল্টারনেটিভ ছিল না। এবং সেই সময় তিনি একজন গৃহবধূ, যার কোনো রাজনীতির অভিজ্ঞতা নাই, ছোট দুইটা বাচ্চা সন্তান, সেই অবস্থায় তিনি সেই রান্নাঘর থেকে রাজপথে নেমে আসলেন এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আপোষহীনভাবে। তার যেই আপোষহীন ইমেজ, এটার কারণেই কিন্তু 1991 সালে জনগণ তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। এরপরে তিনি বিরোধী দলের নেত্রী হয়েছেন, আবার তিনি 2001 সালে প্রধানমন্ত্রী হয়েছেন। এবং এরপরে আমরা দেখেছি যে মঈন আহমেদের সরকার এসে তার উপরে চরম নির্যাতন করেছে। সে সময় কিন্তু তিনি খুব ইচ্ছা করলেই সরকারের সাথে সমঝোতা করে বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু তিনি কিন্তু যাননি, জনগণকে ছেড়ে রেখে তিনি যাননি। তিনি তার আপোষহীন ভূমিকা অব্যাহত রেখেছেন, যার ফলশ্রুতিতে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার তাকে তার যে স্বামীর স্মৃতি বিজড়িত বাসভবন সেখান থেকে বিতাড়িত করেছে। তারপরে তিনি চোখের সামনে দেখেছেন তার আগে যে তার বড় ছেলে তারেক রহমানকে অবর্ণনীয় নির্যাতন করেছিল সে সময় সেনাবাহিনী। একজন মার পক্ষে এটা সহ্য করা কিন্তু খুব কষ্টকর, তিনি সেটা সহ্য করেছেন। চোখের সামনে তিনি দেখেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো নির্যাতিত হয়েছে এবং এই নির্যাতনের ফলশ্রুতিতেই খুব অল্প বয়সে কিন্তু কোকো ভাই ইন্তেকাল করেছেন। একজন মার পক্ষে কিন্তু এই শোকগুলা নেওয়া খুব ইজি না, এগুলা সব তিনি ম্যানেজ করেছেন, কিন্তু তার মুখ দিয়ে কিন্তু কখনো আমরা কোনো কটু কথা শুনিনি। এ কারণেই বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের অপরিসীম শ্রদ্ধা এবং সম্মান, এবং তিনি যে আপোষহীন একজন নেত্রী, তার এই অসুস্থতার সময়ে যেভাবে সারা দেশের মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে, তার সুস্থতার জন্য দোয়া করছে, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি কিন্তু এরকম নেই যিনি যে কোনো মানুষের হৃদয়ে এরকম করে একটা আস্থা অর্জন করতে পারেন। এটা আসলেই একটা সম্মানের, এবং আমরা সত্যি দোয়া করি। আমরা দেখেছি যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সাথে দেখা করছেন, তারা প্রত্যেকে তাদের রেগুলার কর্মসূচি বন্ধ করে দিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করছেন। সো এটা সবাই আমরা উদ্বিগ্ন, এবং আমি মনে করি এবং বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে এটি একটি বিরল সম্মান। এর আগে কোন রাজনীতিবিদকে আমরা দেখিনি যে এই ধরনের সম্মান, সহানুভূতি, সমবেদনা, দোয়া, প্রার্থনা সবকিছু একসঙ্গে এত মানুষের পেতে। অবশ্যই। জি, যে প্রশ্নটি করছিলাম সেটি হলো যে এত মানুষ তার কাছে আছেন, নিঃসন্দেহে সবচেয়ে বেশি মন যার কাছে তিনি তারেক রহমান, আপনার আমার, এবং সবচেয়ে বেশি তিনি অনুভব করছেন তার মাকে এই মুহূর্তে। তিনি যেতে পারছেন না, তিনি যাচ্ছেন না, অনেকগুলো বিষয় আসছে। আমি বলতে চাইছি যে তিনি কেন যাচ্ছেন না, এটি আসলে ডক্টর নাকিবুর রহমান আপনার পক্ষে ব্যক্তিগতভাবে বলা কতটা সম্ভব হয় আমি জানি না, কিন্তু আমি বলছি এটির রাজনৈতিক গুরুত্ব পরবর্তীতে, যে আসলে লিগাসিতে তারেক রহমান যাননি, তারেক রহমান যেতে পারেননি, সেই গুরুত্বটা কতটা তৈরি হবে। না, ডেফিনেটলি এখানে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলে রাখি যে আমরা বেগম খালেদা জিয়াকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু পৃথিবীতে তারেক রহমান সাহেবের চেয়ে বেশি ভালোবাসা মনে হয় না আর কারো আছে বেগম খালেদা জিয়ার প্রতি। তিনি তার এই দুঃসময়ে, এই অসুস্থতার সময়ে কাছে যেতে পারছেন না, এটা জনাব তারেক রহমান সাহেবকে সবচেয়ে বেশি সম্ভবত এখন কষ্ট দিচ্ছে। সুতরাং এইটা কি কারণে হচ্ছে, নিশ্চয়ই এটার পিছনে একটা বড় কোনো কারণ রয়েছে। এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
আমি মনে করি না যে তিনি ইচ্ছাকৃতভাবে তার মার এই দুঃসময়ে তার পাশে দাঁড়াচ্ছেন না। এ কারণে আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে এতটুকু স্পেস, বেগম খালেদা জিয়াকে যারা আমরা সম্মান করি, জিয়া পরিবারকে যারা আমরা শ্রদ্ধা করি, আমাদের আমাদের মনে হয় যে এতটুকু স্পেস, এতটুকু প্রাইভেসি আমরা পরিবারকে দেই। কারণ বেগম খালেদা জিয়ার কাছে না থাকার যেই কষ্টটা, এটা তারেক রহমান সাহেবের থেকে কেউ মনে হয় বেশি বুঝছেন না। সো এটা হ্যাভিং সেড দ্যাট, সাথে সাথে আমি এটাও বলবো যে মানুষের মনে প্রশ্ন হতেই পারে, এই প্রশ্ন আসাটা খুব অস্বাভাবিক না। উই উইল সেটেল দ্যাট, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো যখন পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এই সময় আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে কোনো রকম রাজনীতি করাটা এটা ডিসেন্ট না। এ সময় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি সহানুভূতি থাকাটাই আমাদের সবার জন্য প্রথম বিষয়। এবং আমি যেটা বলছিলাম যে এই পাশে না থাকতে পারার পীড়া, বেদনা, এটা তারেক রহমান সাহেবের থেকে আর কারো মনে হয় বেশি নেই। সুতরাং এই সময়টা রাজনীতির না, এই সময়টা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, এই সময়টা আমাদের প্রত্যেকের মানে ইটস এ টাইম ফর সেলফ রিফ্লেকশন। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করেন, এবং তিনি যদি বাংলাদেশে ওনার সুচিকিৎসার লিমিটেশন থাকে, ওনার শরীর যদি অ্যালাউ করে বিদেশে যদি নিতে হয়, হোয়াট এভার ইট ইজ, আমরা মনে প্রাণে চাই যেন খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসেন। জি, করিম চৌধুরী, আপনার কাছে একই বিষয় একটু জানতে চাই। সেটা হলো যে আলোচনায় আসছে, আলোচনা কেউ হয়তো থামিয়ে রাখতে পারছেন না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা। তার পাশাপাশি রাজনীতির আলোচনাগুলো চলছে এবং অনেকের কর্মসূচিগুলো চলছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আপনার কাছে এইটুকু জানতে চাই যে তারেক রহমানের আসতে না পারাটা, এটা মানে কি এমন বাধা, কিংবা এত বড় বাধা কেন এখনো বাংলাদেশের রাজনীতিতে আছে? দেখুন, আমরা নকিব ভাই যেমনটা বলতেছিলেন যে এই মুহূর্তে আমার মনে হয় না যে আমরা কি কারণে তারেক রহমান আসছেন না সেটার প্রতি খুব বেশি গুরুত্ব না দিয়ে, আমার মনে হয় ওনার জন্য দেশবাসী যেভাবে দল মত নির্বিশেষে আমরা যেভাবে দোয়া করছি ওনার জন্য, সারা দেশবাসী একটা প্রশ্নে যে একমাত্র ঐক্যের প্রতীক আপসীর নেত্রী খালেদা জিয়ার প্রতি সমস্ত দেশবাসী যে অগাধ বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা এবং সম্মান, সেটার প্রতি নজর রেখে আমরা তার জন্য দোয়া করব, তার রোগ মুক্তির জন্য দোয়া করব। সেই সাথে তারেক রহমানের চেয়ে আর বেশি সংবেদনশীল তার মায়ের ব্যাপারে, বেগম জিয়ার ব্যাপারে আর কেউ হতে পারে না। আমরা যারা আছি রাজনৈতিকভাবে, রাজনৈতিক অনুসারী বা তার বিপক্ষে ছিলাম, কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি তার। কারণটা কি সেটা ওনার মুখ থেকে শোনার আগে গুজব ছড়ানোর কোনো মানে হয় না। এতে করে মানুষকে বিভ্রান্ত করা হবে, এবং আমরা মনে করি না যে আমরা শুধুমাত্র গ্যাস করব কোনো কারণে যে হ্যাঁ যাওয়ার সময় তিনি কিছু করে গেছেন অথবা দেশে আসলে তার কোনো ভয় আছে। এই জাতীয় জিনিসগুলো হবে একটা ভিন্ন খাতে প্রবাহের, একটা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা। আমি মনে করি এই মুহূর্তে দেশবাসী যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, বেগম জিয়ার যে অনর ভূমিকা, সেই ভূমিকার প্রতি মানুষ শ্রদ্ধা জানাচ্ছে, বেগম জিয়ার জন্য দোয়া করছে, এবং আমরা আশা করি তিনি অচিরেই সুস্থ হয়ে ফিরে আসবেন। সেটা তারেক জিয়া এবং সারা দেশবাসী সহ বিশ্বের অনেক মানুষ যারা বাংলাদেশকে জানে, বাংলাদেশকে নিয়ে একটু চিন্তা চেতনা করে, তাদের মাঝে আজ বড় ধরনের চিন্তা হলো যে এরকম একজন নেতৃত্ব যদি দেশ থেকে এই সংকটময় মুহূর্তে কোনো কারণে চলে যায়, তাহলে শুধুমাত্র জিয়া পরিবারের ক্ষতি হবে না, বিএনপির ক্ষতি হবে না, বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে তার যেমন ক্ষতি হবে, সারা বিশ্বের বড় ধরনের ক্ষতি হবে। তাই আমরা সবাই মিলে আসুন দোয়া করি বেগম জিয়ার জন্য, তার আশু রোগ মুক্তির মধ্য দিয়ে তিনি যাতে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক দিক নির্দেশনা আমাদেরকে দিতে পারেন, তার সেই সহযোগিতাটুকু, তার সেই মেধা বুদ্ধিমত্তা যাতে জাতিকে সহযোগিতা করতে পারে, সেই জন্য আমরা ওনার জন্য দোয়া করব। ডাক্তার নাকিব, খুব ভালো হতো যদি রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আসলে সবাই বন্ধ রাখতেন, কিন্তু একটু অনলাইনে ঘাটছিলাম আপনার কথার পরে। সেটি হলো, দেখলাম যে বিএনপিরই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি সিদ্ধেশ্বরীতে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মন্তব্য করলেন যে জামাত আওয়ামী লীগের মতোই অভদ্র একটা দল, আপনাদের জন্য আওয়ামী লীগের মতো ওষুধই ঠিক আছে।
তিনি এখনো আক্রমণাত্মক বক্তব্য রেখে যাচ্ছেন। এই সময়টাতেও যখন তাদের দলীয় নেত্রী সবার দোয়া আছেন, তিনি সেখানে ভদ্র এবং অভদ্রতার জ্ঞান দিচ্ছেন মির্জা আব্বাসকে দেখলাম। অন্যদিকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো এনসিপির প্রধানতম দুই নেতা, তারা নির্বাচন কমিশনে গিয়েছেন। তারা বলেছেন বেগম জিয়ার এই অসুস্থতার সময়টাতে, বাংলাদেশের রাজনৈতিক এই সংকটের সময়টাতে নির্বাচনের তফসিল না দিন, একেবারে পুরো বিষয়টা সেটেল ডাউন হোক, তারপর আপনারা তফসিল ঘোষণা করুন। কারণ ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনে গিয়ে। এই মন্তব্যটি তারা করার পর, অনুরোধটি জানানোর পরেই আলোচনায় যেটি উঠে আসছে, এনসিপি আগেও চেয়েছিল নির্বাচন ফেব্রুয়ারিতে না হোক, নির্বাচন পিছিয়ে যাক। তারা এই নির্বাচন পিছিয়ে দিতে চাইছেন কিনা। এবং দেখছিলাম যে আরেকটু নিউজ দেখছিলাম, বাংলাদেশ কংগ্রেস সম্ভবত দলটার নাম, তাদের মহাসচিব আবার আদালতে গিয়ে এর মধ্যে, বাংলাদেশের একটা দল মহাসচিব আদালতে গিয়ে এর মধ্যেই একটা মামলা ঠুকে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে না হয়, আগামী সপ্তাহে হয়তো আদালত সেটি খারিজ করে দিতে পারেন, যেটি মনে হচ্ছে। তো নির্বাচন না হোক এই বিষয়টা অনেকে চাচ্ছেন, এটি দিনে দিনে আর একটু শক্তিশালী হচ্ছে কিনা? প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন, এটা যে কোনো ব্যক্তি যদি তার দায়িত্ব নিয়ে কোনো মন্তব্য করে, এই মন্তব্যের ব্যাপারে পুরো দায়িত্ব সেই ব্যক্তির, এটা অন্য কারো কন্ট্রোলের মধ্যেও না, এবং এটা নিয়ে মন্তব্য করাটাও অন্যদের উচিত কিংবা অনুচিত এটাও আমি মনে করি না। সুতরাং আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। দ্বিতীয় বিষয়টা হলো যে ডেফিনেটলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, এবং বেগম খালেদা জিয়াও তিনি সুস্থ হলে কিংবা তিনি যদি তার কোনো ধরনের কমিউনিকেশনের মাধ্যম থাকে, তিনিও কিন্তু চাবেন যে বাংলাদেশে নির্বাচন সময় মতো হয়। কারণ বাংলাদেশে যদি নির্বাচন সময় মতো না হয়, তাহলে পরে যেই বিপর্যয়ের মধ্যে আমরা পড়ব, এই বিপর্যয়টা অনেক অনেক বেশি ক্ষতি করে ফেলবে বাংলাদেশকে। ডেফিনেটলি বেগম খালেদা জিয়াও চান যে বাংলাদেশে সময় মতো নির্বাচন হোক। বেগম খালেদা জিয়ার যে প্রিয় দল, যে দলের তিনি এখনো চেয়ারপারসন, সেই দলও কিন্তু নির্বাচন পিছানোর ব্যাপারে কোনো কথা বলেনি। এখানে এনসিপি এসে যে কথাটা বলছে, এটা মার্চে মাসির দরদ বেশি, এরকম একটা কথা, এবং এটা এনসিপি বলবে, এটা মানে এটা অনুমান করার জন্য কাউকে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। কারণ এনসিপি ইলেকশন রেডি না, তাদের দল গুছানো এখনো কমপ্লিট হয়নি। তাদের 300 আসনের মধ্যে শুধুমাত্র দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ ছাড়া কেউই ইলেকশনে কোনো ধরনের ক্যাম্পেইন করার যেই মানে আমরা যেটাকে তাদের থেকে বরং ওসমান হাদিকে অনেক বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে। মানে এনসিপির গ্রাউন্ড গেমই নেই, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যতটা থাকার কথা, রিকশা চালককে ডেকে নমিনেশন দিচ্ছে, এরকম একটা অবস্থা, করুণ অবস্থা তাদের। সুতরাং এনসিপি কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। কংগ্রেস না কি একটা দল, হ্যাঁ, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম, এগুলা হলো ভুইফোর সংগঠন, নিবন্ধিত রাজনৈতিক দল। এনসিপি যদি এই ধরনের এই বাংলাদেশ কংগ্রেসের মতো লসুট যারা করেছে এদের মতো কথাবার্তা বলে, এনসিপিও কিন্তু এরকম ভুইফোর সংগঠনেই পরিণত হবে। কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের জন্য রেডি, দুঃখ কষ্ট সবকিছু নিয়েই আমরা নির্বাচনের জন্য রেডি। বেগম খালেদা জিয়ার অসুস্থতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি সুস্থ হয়ে যান, কিন্তু হাইপোথেটিক্যালি আমরা যদি ধরে নেই যে নেক্সট 4 মাস ধরে বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালে থাকবেন, কিংবা আরো বেশি সময় 6 মাস ধরে, তাহলে কি আমরা আমাদের সমস্ত কাজকর্ম বন্ধ করে রাখবো? এটা তো রেশনাল না। সবকিছুই চলতে থাকবে, সাথে সাথে আমরা দোয়া করবো যেন আমাদের মাঝে বেগম খালেদা জিয়া ফিরে আসেন। সবকিছু বন্ধ করে তো কাজকর্ম বন্ধ করার তো কোনো এখানে দরকার নেই, কারণ ইলেকশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এনসিপির এই দাবির কোনো মেরিট নেই, এবং এটা তাদের একটা অজুহাত সৃষ্টি করার একটা পায়তারা, এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করার একটা পায়তারা। এবং এটা আমার মনে হয় না যে ইভেন বিএনপিও এটার সাথে একমত। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য রেডি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন দিয়ে, প্রথম অর্ধেকের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়ার জন্য একটা ফেয়ারওয়েল মুডে চলে এসেছেন। সো এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করা এবং শত্রুপক্ষকে এই অস্থিতিশীলতার সুযোগ নিতে ইনভাইট করা, এটা এনসিপির জন্য একেবারেই অনুচিত। তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে,
এজন্য সাধারণ মানুষ তাদেরকে খুব কি বলা যায় যে মানে ভালোবাসে এনসিপির অনেক নেতা নেতৃবৃন্দকে। কিন্তু 5ই আগস্টের পর থেকে তাদের একের পর এক ভুল রাজনীতির কারণে তাদের জনপ্রিয়তা কিন্তু একেবারে শূন্যের কোঠায় এখন। সো যতটুকু জনপ্রিয়তা আছে এই ধরনের মানে লাগামহীন কথাবার্তা যদি তারা কন্টিনিউ করতে থাকে তাহলে পরে তাদের অবস্থা ওই বাংলাদেশ কংগ্রেস পার্টির মতোই ভুইফোর সংগঠনের অবস্থায় পড়ে যাবে। করিম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, নির্বাচন সার্বিক আলোচনাগুলো দেখে মনে হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে অনেকে চেয়েছিলেন, অনেকে এখন চান না, অনেকে নতুন করে চাইছেন। সেক্ষেত্রে এই দাবিটা কতটা জোরালো হয়ে উঠতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচনটা কোনো না কোনো একটি অজুহাত, কোনো না কোনো একটি উসিলা দেখিয়ে পিছিয়ে আরেকটু লম্বা করা? মিউট করা আছে আপনার অডিওটি। যে অজুহাত নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছে এনসিপি, সেই অজুহাতের আমার মনে হয় শোনা মাত্রই সাথে সাথেই নির্বাচন কমিশন সেটাকে প্রত্যাখ্যান করবেন আমার ধারণা। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং। আই এম নট এ পার্ট অফ ইলেকশন কমিশন। কেননা এটার কোনো ভিত্তি নেই। একজন মানুষ, সে দেশের প্রেসিডেন্ট, এমনকি ডক্টর ইউনূসও যদি আজকে অসুস্থ হয়ে পড়ে, যিনি এখন স্টিয়ারিং হুইল ধরে আছেন, শো মাস্ট গো অন, সিস্টেম শুড রান। এবং সেই জন্য যে প্রস্তুতি নির্বাচন কমিশনের, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে জনগণের প্রতি তাদের যে ওয়াদা, তাদের সে অনুযায়ী যে তারা প্রস্তুতি নিয়েছে, মাঠ পর্যায়েও তাদের প্রস্তুতি অনেকটা সম্পন্ন। এখন দেশের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিবিআইপি, 3 বারের প্রধানমন্ত্রী, জাতির ঐক্যের প্রতীক, তার একমাত্র প্রতীক হয়েছেন তিনি। গণতন্ত্রের প্রতি তার অগাধ ভালোবাসা এবং যে আনকম্প্রোমাইজ কন্ডাক্ট উনি শো করেছেন তার জন্য। এখন গণতন্ত্রের যে প্রতিষ্ঠানটা হলো যে সেটা একটা বিপ্লবোত্তর পরবর্তীতে যদি আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতার সময় মতো দিতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে যে সংকট সৃষ্টি হবে সেটা গণতন্ত্রের জন্যই ক্ষতি হবে। আমার মনে হয় এনসিপি তার সময় বাড়াই নিতে চাচ্ছে শুধুমাত্র নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু একটা এনসিপি, তাদের ভূমিকা অস্বীকার করা যাবে না। তারা না হলে এই দেশ 17 বছর তো দূরের কথা, তারা যে বলেছিল 2041 সাল পর্যন্ত উনি যে মাস্টার প্ল্যান দিয়েছিলেন সেটাই হয়তো ঠিক হতো। এনসিপির এই ভূমিকার কথা আমাদের সবাইকে স্বীকার করতে হবে, তাদের ত্যাগের কথা সবাইকে স্বীকার করতে হবে। কিন্তু এর অর্থ এই না যে তাদের সময় মতো নির্বাচনটা দিতে হবে। তাদেরকেও গণতন্ত্রের প্রতি সহানুভূতিশীল, সহনশীল এবং শ্রদ্ধাশীল হতে হবে। এইবার তারা হয়তো তেমন একটা সিট পাবেন না, কিন্তু কন্টিনিউয়াসলি ফাইট will help them to build their structure at the grassroots level. That's the way the politics should be. একবারেই এসে আপনি অনেকগুলো সিট নেবেন, সেই জন্য আপনার জন্য নির্বাচন পিছিয়ে দিতে হবে, এই জাতীয় চিন্তা ভাবনা থাকলে দলটার মনে হয় ভবিষ্যৎ ভালো যাবে না। আর যদি চিন্তা ভাবনা থাকে দেশ গঠনের ক্ষেত্রে, গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা রাখবে, সেই ক্ষেত্রে হলে আজকে হোক না হয় কালকে হোক, দেশের জনগণ তাদেরকে মূল্যায়ন করবে বেসড অন দেয়ার অ্যাকশন, নট দেয়ার লিপ সার্ভিস। আমি মনে করি এবারের নির্বাচন সময় মতো হবে। প্রথম দিকে আমি যেমনটা আপনাদের এই অনুষ্ঠান সহ বিভিন্ন টিভি চ্যানেলে বারবার বলে আসছিলাম যে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে আগামী 5 বছর ধরে কোন নির্বাচন দরকার নাই, দেশকে ক্লিন আপ অপারেশনে নিয়ে যাওয়া উচিত। কারণ ডক্টর ইউনূস একমাত্র পারতেন, কারণ তিনি নির্দলীয় লোক, তার কোন দলীয় উচ্চ আকাঙ্ক্ষা নাই যে তিনি প্রেসিডেন্ট হবেন, কোনো কিছু হবেন, তার দলকে পাওয়ারে আনতে হবে। তিনি পারতেন স্বৈরাচারকে উপযুক্ত বিচার জবাব দিতে এবং বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসতে। কেননা তার নিজের দলের কোনো বিষয় নাই, তাকে কারো কাছে দায়বদ্ধতা, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ যেহেতু নেই তার বলে মনে হচ্ছিল, সেই কারণে তিনি পারতেন। এখন আপনার কাছে মনে হচ্ছে তিনি ব্যর্থ, এই তো? না, আমি মনে করি না তিনি ব্যর্থ। এই যথেষ্ট এই সামান্য সময়টুকুর মাঝে দিয়ে পরিস্থিতির আলোকে, সার্বিক পরিস্থিতি যে আলোকে, তে আলোকে যতটুকু করেছেন, বিশাল অর্জন। চলুন একদিন কথা বলি ডক্টর ইউনূসের অর্জন নিয়ে। তার ব্যর্থতা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তার অর্জন নিয়ে যখন আমরা আপনাদেরকে ডেটাগুলো দিব, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন what he earned, what he did for the nation and how it will impact Bangladesh in coming years and decades. এবং নিকট ভবিষ্যতে এটি নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে। ডক্টর ইউনূস কতটা
চেয়েছেন, কতটা আন্তরিকভাবে করতে চেয়েছেন, কতটা করতে পেরেছেন, তার সাধ্য সবকিছু নিয়ে আলোচনা হতে পারে। তবে আজকে আমাদের আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় এবং মতামতের জন্য। এবং দর্শক যারা দেখছিলেন, শেষ করার আগে একটি বিশেষ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যারা আমেরিকা, নর্থ আমেরিকা সহ প্রবাসের বিভিন্ন দেশে আছেন, TVN24 এর দর্শক, আপনাদের জন্য কিন্তু ভোট দেওয়ার সুযোগ রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। এবং বিডি পোস্টাল ভোট বিডি নামে অ্যাপটি এর মধ্যেই আপনারা ডাউনলোড করতে পারবেন। আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত তৃতীয়বারের মতো সময় বাড়ানো হয়েছে। মনে হচ্ছে এরপর আর সময় বাড়ানো হবে না। এই 25শে ডিসেম্বরের মধ্যে মাত্র 3 থেকে 4 মিনিট ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনি প্রবাসী ভোটার হিসেবে আপনার নিবন্ধনটি নিশ্চিত করতে পারবেন। এবং এই সুযোগটি যাদের রয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে, তারা নেবেন বলে আমরা আশা করছি, অনুরোধ করছি। ভালো থাকবেন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।